হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিয়েল গ্যাস। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো রিয়েল গ্যাস। ওকে, তো আমরা আগের দিন যেটা দেখেছি, আমরা আগের ক্লাসে শিখেছি যে পিভি ইকুয়ালস টু এনআরটি এই সমীকরণ। এখন দেখো, যদি এই সমীকরণটা সত্য হয় তাহলে আমার পিভি বাই এনআরটি, যদি এই সমীকরণটা সত্য হয় তাহলে আমাদের পিভি বাই এনআরটি এই অনুপাতটা, যদি আমাদের পিভি বাই এনআরটি এই সমীকরণ সত্য হয় তাহলে পিভি বাই এনআরটি শুড বি ইকুয়ালস টু 1। তার মানে আমাদের পিভি বাই এনআরটিটা 1-এর সমান হওয়া উচিত। এখন এই সমীকরণে পিভি বাই এনআরটিটা যদি সত্য হয় তাহলে পিভি বাই এনআরটি সমান 1 হওয়া উচিত। এখন আমরা যদি একটা গ্রাফ অঙ্কন করি পিভি বাই এনআরটি ভার্সেস প্রেশার, এই রেশিওটা পিভি বাই এনআরটি একটা কনস্ট্যান্ট দ্যাট ডাজ নট ডিপেন্ড অন দ্য প্রেশার, দ্য ভ্যালু ইজ 1 অলওয়েজ। So PV by NRT ratio should be always equals to 1. This ratio should not be depends on the pressure. So the graph PV by NRT versus P should be looks like that. Okay, should be a parallel line to the pressure axis, and this point should be 0,1. So this is my expectation if PV equals to NRT is correct. Okay, এখন চার্লস বয়েলস এবং অ্যাভোগাড্রো তাদের এক্সপেরিমেন্ট করে যাওয়ার পর কিছু ইয়াং জেনারেশন সায়েন্টিস্ট লাইক অ্যামাগা, এরা কি করলো, আবার এই সমস্ত গ্যাসগুলোকে নিয়ে আবার এক্সপেরিমেন্ট করতে শুরু করলো। এবং তারা যখন পিভি বাই এনআরটি ভার্সেস পি গ্রাফ অঙ্কন করলো, তারা আশা করলো এই ধরনের একটা গ্রাফ। কিন্তু যখন তারা প্রকৃতপক্ষে এক্সপেরিমেন্ট করলো এবং আবার এই গ্রাফটাকে আঁকার চেষ্টা করলো, তখন তারা দেখলো এই ধরনের গ্রাফের পরিবর্তে একটা এই ধরনের গ্রাফ আসছে হাইড্রোজেন গ্যাসের জন্য। আবার তারা যখন নাইট্রোজেন গ্যাসের জন্য এক্সপেরিমেন্ট করলো, তারা দেখলো যে নাইট্রোজেন গ্যাসের জন্য এই ধরনের গ্রাফের পরিবর্তে একটা পি অক্ষের সমান্তরাল গ্রাফের পরিবর্তে একটা গ্রাফ আসছে যেটা প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে কি হচ্ছে, কমছে, তারপর একটা ন্যূনতম মানে গিয়ে থামছে, তারপর আবার প্রেশার বাড়ালে ধীরে ধীরে বাড়তে বাড়তে যাচ্ছে। তারা এই ধরনের একটা গ্রাফ পেল নাইট্রোজেনের মতো গ্যাসের জন্য। ঠিক আছে, তারা এই ধরনের অনুরূপ গ্রাফ পেল কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রাফের গ্যাসের জন্য। তারা অনুরূপ এইরকম ধরনের রেজাল্ট পেল মিথেনের মতো গ্যাসের উপর এক্সপেরিমেন্ট করে। সো এখান থেকে যেটা ভুল প্রমাণিত হলো সেটা হচ্ছে যে পিভি ইকুয়ালস টু এনআরটি এই সমীকরণটা তার মানে সর্বদা সত্য নয়। এই সমীকরণেরও কিছু ত্রুটি আছে, সেটা এই সমীকরণের এই গ্রাফ থেকে প্রমাণিত হলো। তো আমরা আশা করেছিলাম কি, আমরা আশা করেছিলাম যে আমাদের গ্রাফটা আসবে পি অক্ষের সমান্তরাল, যেটা শুরু হবে 0,1 বিন্দু থেকে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি দেখতে পেলাম যে পিভি বাই এনআরটি রেশিওটা এখন আর কনস্ট্যান্ট নয়, এটা পরিবর্তনশীল, এবং চাপের মান বাড়ালে হাইড্রোজেনের মতো গ্যাসের ক্ষেত্রে এটা লিনিয়ারলি বাড়তে থাকে, এবং নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেনের মতো গ্যাসের জন্য প্রথমে চাপ বাড়লে কমতে থাকে, একটা মিনিমাম মানে পৌঁছয়, তারপরে আবার ধীরে ধীরে বাড়তে থাকে। তার মানে যেটা বোঝা গেল যে পিভি বাই এনআরটি এই রেশিওটা তার মানে 1-এর সঙ্গে সমান নয়। মানে পিভি ইকুয়ালস টু এনআরটি এই সমীকরণটা সর্বদা সত্য নয়, এবং পিভি বাই এনআরটিটা সর্বদা 1-এর সঙ্গে ইকুয়ালস টু 1 নয়, নট ইকুয়ালস টু 1। এখন দেখো, আমি যদি এখানে বলি যে ঠিক আছে পিভি বাই এনআরটি নট ইকুয়ালস টু 1, তো এটা যদি একটা কনস্ট্যান্ট নয় এবং এর মানটা পরিবর্তন হচ্ছে, মানে পিভি বাই এনআরটি, তাহলে এই গ্রাফ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে পিভি বাই এনআরটি এই যে অনুপাতটা, পিভি বাই এনআরটি এই অনুপাতটা একটা কনস্ট্যান্ট মান নয়, এবং এটা চাপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। তো তখন আমরা যেটা করলাম, আমরা এটাকে পিভি বাই এনআরটি নট ইকুয়ালস টু 1 না লিখে আমরা এই পিভি বাই এনআরটি
এটা ইকুয়ালস টু একটা রাশি দিলাম জেড, ওকে। এবং এই জেড এর মানটা আমরা কি বললাম, এই জেড এর এই পিভি বাই এনআরটিটাকে আমরা কি বলছি, জেড, ওকে। সো এই পিভি বাই এনআরটি রেশিওটাকে আমরা নাম দিলাম জেড, এবং আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম এই জেড এর মানটা নট ইকুয়ালস টু 1, এটা একের সমান নয়, এটা চাপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেড এর মানটা পরিবর্তন হয়। এবং হাইড্রোজেনের মতো গ্যাসের জন্য এটা লিনিয়ারলি বাড়তে থাকে, এবং নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেনের মতো গ্যাসের জন্য প্রথমে এটা কমতে থাকে, একটা মিনিমাম মানে পৌঁছায়, তারপরে আবার বাড়তে থাকে। তার মানে এখান থেকে প্রমাণিত হলো যে আমরা যেটা দেখছিলাম যে পিভি ইকুয়ালস এনআরটি সমীকরণটা যে সত্যতা বিচার করছিলাম, এই পিভি ইকুয়ালস এনআরটি সমীকরণটা সর্বদা সত্য নয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পিভি ইকুয়ালস টু জেড এন আর টি, আমরা এই ধরনের একটা সমীকরণ লিখতে পারি, পিভি ইকুয়াল টু জেড এন আর টি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে, তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হলো যে পিভি ইকুয়ালস টু, তার মানে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে, দেখো, পিভি ইকুয়ালস টু এন আর টি, এই সমীকরণটা সমস্ত গ্যাস, এই সমীকরণটা সবসময় গ্যাস মেনে চলে না। যদি কোনো গ্যাস এই সমীকরণটা মেনে চলে তখন তাকে বলা হয় আইডিয়াল গ্যাসেস। যদি কোনো একটা গ্যাস এই সমীকরণটা মেনে চলে তাকে বলা হয় কি, আইডিয়াল গ্যাস। বাট কোনো একটা গ্যাস যদি এই সমীকরণকে মেনে না চলে তখন তাকে আমরা কি বললাম, তাকে আমরা বললাম রিয়েল গ্যাস। আমরা তখন তাকে বললাম কি, রিয়েল গ্যাস। এখন তার মানে আমরা কি দেখলাম, তার মানে আমরা দেখলাম যে অধিকাংশ গ্যাসের জন্য, অধিকাংশ হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এদের কার্বন ডাইঅক্সাইড, মিথেনের মতো গ্যাসের জন্য পিভি ইকুয়ালস টু পিভি বাই এনআরটি নট ইকুয়ালস টু 1। এবং আমরা এই রেশিওটার, আমরা এই পিভি বা এনআরটি রেশিওটাকে একটা নাম দিলাম জেড, বললাম এই জেডটা হচ্ছে প্রেসারের সঙ্গে পরিবর্তনশীল, এবং এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা কি পেলাম, পিভি ইকুয়ালস টু জেড এন আর টি। তাহলে আমরা এখন কি বলবো, আমরা এখন বলবো পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ প্রযোজ্য আইডিয়াল গ্যাসের জন্য, এবং পিভি ইকুয়ালস টু জেড এনআরটি প্রযোজ্য রিয়েল গ্যাসের জন্য, যেখানে এই জেডটাকে একটা সুন্দর নামে ডাকা হয়। এই নামটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, জেডটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে আসবো এটাকে কেন বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এবং এর গুরুত্বটা কি, ওকে। তার আগে আমরা আরেকটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখে নিই। সায়েন্টিস্ট অ্যামাগা যখন আরেকটা এক্সপেরিমেন্ট করলেন, এবং তিনি কি করলেন, তিনি পিভি বাই এন আর টি ভার্সেস পি এর গ্রাফ আঁকলেন। দিস ইজ নাথিং বাট ইকুয়ালস টু জেড, আমরা ধরে নিয়েছি এটা। তো আমরা কি এক্সপেক্ট করছিলাম যে আমরা যদি এটা যদি রিয়েল গ্যাস হয় তাহলে পিভি বাই এনআরটি ইকুয়ালস টু 1 হওয়া উচিত, তাহলে আমাদের গ্রাফটা এইরকম আসা উচিত ছিল, যেখানে এই পয়েন্টটা ছিল 0,1। কিন্তু আমরা কি দেখলাম, কিছু কিছু গ্যাসের জন্য আমার গ্রাফটা এলো এই ধরনের, এবং এটা একটা স্পেসিফিক টেম্পারেচার আমরা ধরে নিলাম T1। এখন অ্যামাগা দেখলেন আমি যদি টেম্পারেচারটাকে আরও বাড়াতে থাকি, তাহলে আমার কি হচ্ছে, আমার প্রথমে গ্রাফটা এরকম দেখতে এলো। আমি যদি আরও টেম্পারেচারকে বাড়াতে থাকি তার মানে আমি কি পেলাম, আমি টেম্পারেচারকে বাড়িয়ে দিলাম, তার মানে T2 গ্রেটার দ্যান T1। আমি যদি টেম্পারেচারকে আরও বাড়াতে থাকি তাহলে আমি দেখলাম আমি এই ধরনের একটা গ্রাফ পেলাম T3, যেখানে T3টা আরও বড় T2 থেকে। তারপরে আমি যদি টেম্পারেচারকে আরও বাড়ালাম তখন আমি দেখলাম আমি এই ধরনের একটা গ্রাফ পেলাম, T4 টেম্পারেচার, যেখানে T4টা আরও বড় T3 থেকে। এখন দেখো এই যে T4 টেম্পারেচারে
যদি আমি লো প্রেশার রিজিয়নটাকে দেখি, এই রিজিয়নে, এই যে রিজিয়ন যেটাকে আমি মার্ক করলাম ব্লু কালি দিয়ে, এই রিজিয়নের মধ্যে দেখো এই যে গ্রাফটা, এই 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 যে এই লো প্রেশার অঞ্চলটুকুতে, এই লো প্রেশার অঞ্চলটুকুতে এই গ্রাফটা এই এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে ওয়াই অক্ষের পি অক্ষের সমান্তরালে গেছে। তারপর যখনই প্রেশার একটু বেড়েছে, এখান থেকে আবার বাড়তে শুরু করেছে। তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে যখন টেম্পারেচার বাড়াতে 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 আমি এমন একটা পয়েন্ট পেলাম যে পয়েন্টে নিম্নচাপ লো প্রেশার রিজিয়নে এই গ্রাফটা x ইকুয়ালস টু 1 বিন্দু থেকে পি অক্ষের সমান্তরালে যাচ্ছে। কিন্তু যখনই আবার দেখো এই হাই প্রেশার রিজিয়নে ঢুকলো, তখন আবার বাড়তে শুরু করেছে। তাহলে যেন মনে হচ্ছে এই 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 নিম্ন প্রেশারযুক্ত অঞ্চলটা, এই লো প্রেশার রিজিয়নে যেন এই গ্রাফটা এই T4 টেম্পারেচারে দেখো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে। তার মানে আমরা এখান থেকে কি দেখতে পেলাম, আমরা যত চাপ আমরা একটা গ্যাসকে যত আমরা টেম্পারেচার বাড়াতে থাকবো, তত কি হবে, টেম্পারেচার বাড়াতে বাড়াতে একটা সার্টেন টেম্পারেচার আমরা পাবো, যে টেম্পারেচারে লো প্রেশার রিজিয়নে কোনো একটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করতে আরম্ভ করলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা রিয়েল গ্যাস একটা স্পেসিফিক টেম্পারেচারে উচ্চ চাপে একটা নির্দিষ্ট উচ্চ তাপমাত্রায় লো প্রেশার রিজিয়নে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে। তাহলে এই T4 টেম্পারেচারটাকে বলা হবে বয়েলস টেম্পারেচার। এটাকে বলা হবে বয়েলস টেম্পারেচার। এই T4 টেম্পারেচারকে বলা হবে বয়েলস টেম্পারেচার। তাহলে বয়েলস টেম্পারেচারের ডেফিনেশনটা কি? দ্য টেম্পারেচার at which near low pressure real gas behaves like ideal gas. So তার মানে, এবং সাধারণত এই বয়েলস টেম্পারেচারকে TB দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে বয়েলস টেম্পারেচার কি টেম্পারেচার? সাধারণত যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা যখন জেড ভার্সেস পি মানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মানে PV/nRT এই অনুপাতটা ভার্সেস পি এর গ্রাফ আঁকবো, তখন আমরা দেখবো যে জেড এর মানটা প্রেশার বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রথমে কমছে, তারপর একটা ন্যূনতম মান পৌঁছে, তারপর আবার বাড়তে শুরু করছে। টেম্পারেচার বাড়াতে দেখবো এই যে ডেপথটা আছে, এই ডেপথটা কমতে থাকবে, এবং একটা স্পেসিফিক টেম্পারেচারে এই গ্রাফটা নিম্ন চাপ অঞ্চলে কি হবে, পি অক্ষের সমান্তরাল হয়ে যাবে, যেটা একটা আদর্শ গ্যাসের আইডিয়াল গ্যাসের বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা স্পেসিফিক হাই টেম্পারেচারে লো প্রেশার রিজিয়নে কোনো একটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। ঠিক আছে? তো এই টেম্পারেচারটা, যে স্পেসিফিক টেম্পারেচারে একটা লো প্রেশার রিজিয়নে একটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, সেটাকেই বলা হয় বয়েলস টেম্পারেচার। সেই জন্যে আমরা বলে থাকি যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো মানে রিয়েল গ্যাস বিহেভস লাইক আ আইডিয়াল গ্যাস। ওকে, এটাকে বলা হয়। এখন আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি না, আমাদের তার মানে PV=nRT গ্যাসটা, PV=nRT এই গ্যাসীয় সমীকরণটা শুধুমাত্র কারা মেনে চলে না, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসেরা মেনে চলে। তাই আমি এখানে এই PV=nRT VI দিলাম, সো দ্যাট মিনস ভলিউম অফ আইডিয়াল গ্যাস। এরপর আমি লিখলাম PV=ZnRT, এটা কারা মেনে চলে, এটা মেনে চলে রিয়েল গ্যাসরা। তাহলে আমি এখানে VA লিখলাম VR, সো দ্যাট মিনস ভলিউম অফ রিয়েল গ্যাস। এবার আমি যদি ভি রিয়েল ভার্সেস ভি আইডিয়াল এই দুটো সমীকরণকে ভাগ করে দিই, তাহলে nRT ডিভাইডেড বাই nRT, এখানে nRT ক্যান্সেল আউট, এখানে PP ক্যান্সেল আউট,
তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে z ইকুয়ালস টু VR বাই VI, এই অনুপাতটা। তাহলে z ইকুয়ালস টু VR বাই VI। সো এখানে জেডটা কি সিম্বলাইজ করছে, আমরা এখানে z ইজ কল্ড কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটাকে এভাবেও আমরা সংজ্ঞা দিতে পারি যে কোন আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের অনুপাতকেই বলা হয় বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের অনুপাতকেই বলা হবে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এখন আমাদেরকে চেষ্টা করতে হবে এমন একটা সমীকরণ তৈরি করতে যে সমীকরণটা অ্যামাগার পাওয়া এক্সপেরিমেন্টাল রেজাল্টকে ব্যাখ্যা করতে পারে। তার মানে কিছু গ্যাসের জন্য প্রেশার বাড়ানোর সঙ্গে সঙ্গে জেড বা পিভি বাই এনআরটি এই অনুপাতটা বাড়তে থাকবে এবং কিছু গ্যাসের জন্য প্রথমে কমবে, একটা মিনিমাম পৌঁছানোর পর বাড়বে। এই অবজারভেশনটাকে, এই পরীক্ষালব্ধ অবজারভেশনটাকে ব্যাখ্যা করতে পারবে এইরকম একটা ইকুয়েশন আমাদেরকে দিতে হবে, কারণ এই পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন এই ব্যাখ্যা দিতে ব্যর্থ। ওকে, এখন আমরা চেষ্টা করব এমন একটা ইকুয়েশন বানানোর যেটা অ্যামাগার পাওয়া পরীক্ষার রেজাল্টগুলোকে ব্যাখ্যা করতে সক্ষম হবে। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমরা যেটা দেখলাম এখান থেকে যে এই যে জেড এর মান পিভি বাই এনআরটি ইকুয়ালস টু জেড, এই জেড এর মানটা তার মানে ডিপেন্ড করে কার উপরে, প্রেশারের উপর ডিপেন্ড করে এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এটা বলতে পারি জেড ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমরা বলতে পারি জেড ইকুয়ালস টু ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা, এবার আমাদেরকে বুঝতে হবে যে কেন আমাদের পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটা ভুল। না, আমরা যদি কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে একটু আবার মনে করি, তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাসে আমরা একটা পস্টুলেট বলেছিলাম যে একটা গ্যাসের আয়তন তার অণুগুলোর মোট আয়তনের তুলনায় নগণ্য। সো দ্যাট মিনস আমরা পস্টুলেটসে বলেছিলাম দ্য টোটাল ভলিউম অফ আ gas is very much large with respect to the volume of the gas molecules, the total volume of the gas molecules. So that means the total volume of the gas molecules is very much negligible with respect to the volume of the container or volume of the gas. So volume of the container means the volume of the gas, okay? Because if you place the gas in a container, the total volume of the container will be occupied by the gas, okay? So আমরা প্রথমে আমরা কি বলেছিলাম, এই পস্টুলেটসে আমরা বলেছিলাম যে টোটাল ভলিউম অফ অল গ্যাস molecules is negligible with respect to the volume of container. আমরা বলেছিলাম টোটাল ভলিউম অফ অল গ্যাস মলিকিউলস ইজ নেগলিজিবল উইথ রেসপেক্ট টু দ্য ভলিউম অফ দ্য কন্টেনার। এখন দেখো, আমরা যদি এটাকে না ধরি, যে আমরা ধরে নিচ্ছি যে এটা নেগলিজিবল নয়, তাহলে আমরা কি অ্যামাগার পাওয়া এক্সপেরিমেন্ট রেজাল্টটাকে এক্সপ্লেন করতে পারি কি পারি না, একবার আমরা চেষ্টা করে দেখি। তাহলে আমরা কি ধরে নিচ্ছি, যে এখন আমরা ধরে নেবো যে গ্যাস মলিকিউলসগুলোর ভলিউম নেগলিজিবল নয় উইথ রেসপেক্ট টু দ্য ভলিউম অফ দ্য কন্টেনার। তাদের একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউম আছে, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি, আচ্ছা, এখানে অবজারভেবল বিষয় হচ্ছে দ্য ভলিউম অফ গ্যাস মলিকিউলস, অ্যান্ড ডিফারেন্টটা এখানে বুঝতে হবে যে উইথ রেসপেক্ট টু দ্য ভলিউম অফ দ্য কন্টেনার। আমরা গ্যাস মলিকিউলসের ভলিউমগুলোকে নেগলিজিবল ধরে নিয়েছিলাম। ওকে, তো আমরা এখন ধরে নিচ্ছি যে 1 moles of gas molecules has volume B. Okay, 1 moles of gas molecule has volume B. So n moles of gas molecule has volume NB. So what is the meaning of B? So B is nothing but the volume of the total volume of the gas molecules of 1 mole
1 mole of gas. So 1 mole of gas molecule, so that means if you have a gas, then আমাদের কাছে যদি কোনো একটা গ্যাস থাকে, সেই গ্যাসের অ্যাভোগাড্রো সংখ্যক অণুগুলোকে যদি আমরা একত্রিত করি, সেই সমস্ত একত্রিত অণুর যে ভলিউমটা হবে সেটাই হচ্ছে বি। সো আমার কাছে যদি এন মোলস অফ গ্যাস থাকে তাহলে আমার টোটাল ভলিউম হবে এন বি। ওকে, তো আমরা আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা ছিল ভি ইকুয়ালস টু এনআরটি আপন পি। এখন আমরা বলেছিলাম এটাই হচ্ছে আমাদের টোটাল ভলিউম, এবং আমরা নেগলেক্ট করে দিয়েছিলাম কোন ভলিউমটাকে, এই যে গ্যাস মলিকুলসগুলোরও যে একটা ভলিউম আছে এই এনবিটাকে আমরা নেগলেক্ট করে দিয়েছিলাম, বলেছিলাম এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 0। তখন বলেছিলাম এটা নেগলেজেবল, মানে এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 0 উইথ রেসপেক্ট টু দিস ভলিউম। কিন্তু আসলে এটা নয়, এই কথাটা সত্য নয়। তাহলে আমাকে কি করতে হবে, আমার গ্যাস মলিকুলসের কন্টেনারের টোটাল ভলিউম, তার সঙ্গে আমাকে অ্যাড করতে হবে এখন কি, দ্য ভলিউম অফ দ্য গ্যাস মলিকুল। সো দিস ইজ দ্য কন্টেনার অফ দ্য ভলিউম, মানে এটা হচ্ছে গ্যাসের ভলিউম, বা বলতে পারো কন্টেনার অফ দ্য ভলিউম। মানে গ্যাস কন্টেনারের ভলিউম আর গ্যাসের ভলিউম একই জিনিস, কারণ গ্যাস কোনো একটা গ্যাসকে কন্টেনার রাখলে সেই কন্টেনারের ভলিউমটাই দখল করে নেয়। তাহলে গ্যাস কন্টেনারের ভলিউম প্লাস গ্যাস মলিকুলসগুলোর ভলিউম, এটাই হচ্ছে এখন টোটাল ভলিউম। তাহলে এখন আমার এক্সপ্রেশনটা কি এসে দাঁড়ালো, আমার এক্সপ্রেশনটা এসে দাঁড়ালো পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। তাহলে দেখা যাক এই এক্সপ্রেশনটা আমরা যেটা লিখেছি এটা আমাদের অ্যামাগার পাওয়া ফলাফলকে ব্যাখ্যা করতে পারে কি না। আচ্ছা, অ্যামাগা যেহেতু জেড ভার্সেস প্রেশার প্লট করেছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, আমরা এখান থেকে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা দেখা যাক আমাদের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের এক্সপ্রেশনটা কি আসে। আচ্ছা, তার আগে আমি লিখে নিই এখানে আমার এক্সপ্রেশনটা। আমার ভি ইকুয়ালস টু এসছে এন আর টি বাই পি, এটা হচ্ছে গ্যাসের ভলিউম বা বলতে পারি কন্টেনারের ভলিউম, তার সঙ্গে আমাকে অ্যাড করতে হবে গ্যাসের ভলিউম। আমি ধরে নিচ্ছি 1 মোল গ্যাস মলিকুলসের টোটাল ভলিউম বি, তাহলে এন মোলের এন বি, তাহলে দিস ইজ দ্য ভলিউম অফ দ্য গ্যাস মলিকুলস অ্যান্ড দিস ইজ দ্য ভলিউম অফ this is the volume of the gas container and this is the volume of gas molecules. So the total volume should be this plus this. Okay, so we know Z equals to PV by nRT. So if I place the expression of volume, so PV by nRT into nRT by P plus NB. এখন আমরা যদি এটা সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো, 1 প্লাস এনবিপি ডিভাইডেড বাই এনআরটি, এন কে ক্যান্সেল আউট, তো 1 প্লাস বিপি বাই আরটি। সো দিস ইজ ইকুয়াল টু জেড। এখন আমরা যদি এই এক্সপ্রেশনটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখি, এই এক্সপ্রেশনে একটা 1 প্লাস বি বাই আরটি প্রেশার এবং টেম্পারেচারের টার্ম আছে। তার মানে আমি যদি প্রেশার চেঞ্জ করি তাহলে আমার জেড এর মান পরিবর্তন হবে, এই ইকুয়েশনটা আমাকে বলছে। কিন্তু এই ইকুয়েশনটা আমাকে এক্সপ্লেন করতে হবে কোন জিনিসটা, না অ্যামাগার পাওয়া এক্সপেরিমেন্টের মতো করে পরিবর্তন হচ্ছে কিনা প্রেশার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সেটা আমাকে এখন দেখতে হবে। ঠিক আছে, তাহলে যেটা আমরা লক্ষ্য করবো ইকুয়েশনে, যে জেড ইকুয়ালস টু বি বাই আর টি ইন্টু পি প্লাস 1। অ্যামাগার এক্সপেরিমেন্টে জেডটা ছিল ওয়াই অক্ষ বরাবর, পিটা ছিল এক্স অক্ষ বরাবর, বি একটা কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট গ্যাসের জন্য, আর একটা নির্দিষ্ট তাপমাত্রায় টি কনস্ট্যান্ট, এবং আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে বি বাই আর টিও একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি এটা ভূমিকা পালন করছে বি বাই আর টিটা এম এর, এ একটা কনস্ট্যান্ট আমরা বলতে পারি সেটা সি এর ভূমিকা পালন করছে। তাহলে জেড ইকুয়ালস টু বি বাই আর টি ইন্টু পি প্লাস 1, এই এক্সপ্রেশনের গ্রাফটা কীরকম হওয়া উচিত, এটা একটা সরল রেখা হওয়া উচিত। এই এক্সপ্রেশনের গ্রাফটা কীরকম হওয়া উচিত, সরল রেখা হওয়া উচিত, যেটা শুরু হবে কোথা থেকে, সি এর ভ্যালু কত 1, সো 0, সি বিন্দু থেকে শুরু হয়, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি সমীকরণ। তাহলে আমার মতে আমার পাওয়া উচিত ছিল এরকম একটা সমীকরণ, কিন্তু আমরা যদি অ্যামাগার এক্সপেরিমেন্টের রেজাল্টটা মনে করি তাহলে আমরা হাইড্রোজেনের জন্য এই ধরনের একটা গ্রাফ পেয়েছিলাম, যেটা খুব সহজেই ব্যাখ্যা করা যাবে এই ইকুয়েশন দিয়ে।
যে যত আমরা প্রেশার বাড়াচ্ছি 0,1 থেকে শুরু হচ্ছে এবং যত আমরা প্রেশার বাড়াচ্ছি তত জেড এর মানটা বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে হাইড্রোজেনের জন্য এটা এক্সপ্লেন করতে পারলো, কিন্তু নাইট্রোজেনের জন্য কি কেস? নাইট্রোজেনের জন্য তো গ্রাফটা এরকম ছিল, তাহলে নাইট্রোজেনের জন্য প্রথমে কমছে, কিন্তু এই অনুযায়ী প্রেশার যত বাড়বে জেড এর মানটা তত বাড়া উচিত, যত প্রেশার বাড়বে তত জেড এর মানটা বাড়া উচিত, কিন্তু এখানে যত প্রেশার ইনিশিয়ালি বাড়াচ্ছি প্রথমে কমছে তারপরে বাড়ছে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে এখনো পর্যন্ত এই এক্সপ্রেশন আমি যে কারেকশনটা করেছি সেটা এক্সপ্লেন করতে পারলো না। তাহলে আমাকে এখনো দেখতে হবে যে আমার ক্যালকুলেশনে এখনো কিছু ত্রুটি রয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ত্রুটি আমাদের কি? দ্বিতীয় ত্রুটি হচ্ছে আমরা যখন আইডিয়াল গ্যাস কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়ছিলাম তখন আমরা বলেছিলাম যে দুটো গ্যাসের মধ্যে ইন্টারঅ্যাকশনের মান শূন্য। আমরা বলেছিলাম দুটো গ্যাসের মধ্যে দুটো গ্যাস মলিকিউলসের মধ্যে ইন্টারঅ্যাকশনের মান শূন্য, সেই জন্য আমরা বলেছিলাম দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ জিরো, সো দ্যাটস ওয়াই দ্য এন্টায়ার এনার্জি অফ দ্য গ্যাস মলিকিউলস আর নাথিং বাট দ্য কাইনেটিক এনার্জি অফ গ্যাস। ওকে, সো দেখা যাক এটা কতটা সত্য। তাহলে আমরা কি অ্যাজাম্পশনটা কি নিয়েছিলাম? interaction between the gas molecules is zero. So interaction between the gas molecules is zero. এখন দেখা যাক যে এই কথাটা কতটুকু সত্য। আমরা যদি একটা গ্যাস কন্টেনার নিয়ে নিই, আমরা কেন গ্যাসের চাপ অনুভব করি? তার কারণ পাত্রের দেওয়ালে গ্যাস মলিকিউলসগুলো অনবরত ধাক্কা দেয়। একটা লং টাইম রেঞ্জের অ্যাভারেজ করলে তারা যে পরিমাণ প্রেশারটা বলটা প্রয়োগ করে সেই বলটাকে আমরা প্রেশার হিসাবে অনুভব করি। তাহলে বেসিক্যালি আমাদের গ্যাসের প্রেশারের কারণটা কি না, গ্যাস মলিকিউলসগুলো পাত্রের দেওয়ালের সঙ্গে অনবরত কলিশন করছে। তাহলে দেখা যাক, ধরে নিলাম একটা গ্যাস মলিকিউলস আছে এইখানে এই পাত্রের মাঝে এবং এর চারিদিকে আরো প্রচুর গ্যাস মলিকিউলস রয়েছে এরকম, ঠিক আছে, প্রচুর গ্যাস মলিকিউলস রয়েছে এইভাবে। ওকে, এখন দেখা যাক তাহলে এই গ্যাস মলিকিউলসটা যখন এইখানে আছে, এই গ্যাস মলিকিউলসকে এই বরাবর এই মলিকিউলটা অ্যাট্রাক্ট করতে পারে, আবার উল্টো দিকে এই মলিকিউলটা অ্যাট্রাক্ট করতে পারে, আবার দেখা যাক এই মলিকিউলটাও একে এদিকে অ্যাট্রাক্ট করতে পারে, আবার এই মলিকিউলটা একে এদিকে অ্যাট্রাক্ট করতে পারে, এই মলিকিউলটা একে এদিকে অ্যাট্রাক্ট করতে পারে, আবার এই মলিকিউলটা একে এদিকে অ্যাট্রাক্ট করতে পারে। তাহলে আমরা যদি লক্ষ্য করে দেখি এই পজিশনে যখন গ্যাস এই আমার বড় গ্যাস মলিকিউলটা যখন কন্টেনারের মাঝে আছে তখন তার চতুর্দিকে যে নেট ফোর্সটা হচ্ছে এই ফোর্সকে ক্যান্সেল আউট করে দেবে, এটাকে ক্যান্সেল আউট করে দেবে, এটাকে ক্যান্সেল আউট করে দেবে। তার মানে আমরা বলতে পারি যখন গ্যাস মলিকিউলসটা পাত্রের একটা ম্যাসিভ বডিতে আছে, যখন পাত্রে একটা লার্জ নাম্বার অফ মলিকিউলস দিয়ে সারাউন্ড হয়ে আছে, তখন কি হচ্ছে তাদের মধ্যে নেট অ্যাট্রাকশন ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এই সিচুয়েশনটাকে বিচার করি, যখন গ্যাস মলিকিউলটা পাত্রের দেওয়ালে ধাক্কা দেওয়ার জাস্ট একদম কিছু মুহূর্ত আগে কোথায় থাকবে? সে এখানে থাকবে জাস্ট, এবং চেষ্টা করবে এখানে গিয়ে ধাক্কা দেওয়া। এখন যদি আমি এই গ্যাস মলিকিউলসটা যখন ঠিক পাত্রের দেওয়ালে ধাক্কা দেওয়ার আগের মুহূর্তে আমরা যদি গ্যাস মলিকিউলসটাকে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো যে এই গ্যাস মলিকিউলসটাকে এখন এদিকে টানবে, এই মলিকিউলটা এদিকে টানবে, এই মলিকিউলটা এদিকে টানবে, এই মলিকিউলটা এদিকে টানবে, কিন্তু এদিকে কে টানবে? এদিকে টানার কেউ নেই। তাহলে আমরা দেখতে পেলাম যে যখন গ্যাস মলিকিউলসটা পাত্রের দেওয়ালে গ্যাস মলিকিউলসগুলো অনেক গ্যাস মলিকিউলসদের সারাউন্ড করে আছে তখন তাদের উপর নেট ফোর্সটা জিরো, তাহলে তখন আমরা বলতেই পারি ইন্টারঅ্যাকশনের মানটা জিরো। কিন্তু যখন ঠিক পাত্রের দেওয়ালে ধাক্কা দেওয়ার আগের মুহূর্তে তার উপর নেট ফোর্স জিরো নয়, সে যেদিকে পাত্রের দেওয়ালে ধাক্কা দিতে চাইছে তাকে উল্টো দিকে অনেক মলিকিউলস পিছন দিকে টানছে। এখন পাত্রের দেওয়ালে যখনই সে ধাক্কা দিতে যাচ্ছে তাকে উল্টো দিক থেকে কেউ টানছে। এই কারণে যখন গ্যাস মলিকিউলটা পাত্রের দেওয়ালে ধাক্কা দিতে যাচ্ছে, সে যে বলটা প্রয়োগ করতে পারত তার পেছনে থাকা মলিকিউলসগুলো তাকে টানার জন্য কি হয়, তার প্রযুক্ত বলটা দেওয়ালের উপর কমে যায়, তার মানে তার প্রেশারের মানটা কমে যায়। তাহলে এই যে ইন্টারাকশনটা জিরো আমরা ধরে নিয়েছিলাম, এটা সবসময় সঠিক নয়।
তাহলে গ্যাস মলিকুলস মধ্যেও ইন্টারাকশন আছে, এবং এই ইন্টারাকশনের জন্যই কি হয় না, যখন গ্যাস মলিকুলসগুলো পাত্রের দেওয়ালে ধাক্কা দিতে যায় তখন তার আশেপাশের মলিকুলসগুলো তাকে টানে এবং তখন নেট ফোর্সটা জিরো হয় না। তাই সে যে পরিমাণ বল নিয়ে পাত্রের দেওয়ালে ধাক্কা দিতে চায় সেই পরিমাণ বল নিয়ে পাত্রের দেওয়ালে ধাক্কা দিতে পারে না, তার তুলনায় কম পরিমাণ প্রেশার পাত্রের দেওয়ালের উপর প্রযুক্ত করে। তাহলে আমরা বেসিক্যালি পিভি ইকুয়ালস টু এনার্জিতে যে পরিমাণ পি লিখছিলাম তার থেকে অনেক কম পরিমাণ পি গ্যাস মলিকুলটা পাত্রের দেওয়ালের উপর দিচ্ছিল। ঠিক আছে, আচ্ছা, তার মানে দেখা যায় তাহলে আমরা আগের যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে পি ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। ওকে, এখন তার মানে এখন আমার প্রেশারটা, আমার প্রকৃত প্রেশারটা আমি যদি, আচ্ছা এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি এন আর টি বাই ভি মাইনাস এন বি, এখন আমার যে প্রকৃত প্রেশারটা আছে এই প্রেশারটা, এখন এই পি প্রেশারটা আমি আমার ইন্টারাকশনের জন্য কি হয়েছে না, আমার যে প্রকৃত প্রেশারের তুলনায় আমি কম প্রেশার দিয়ে পাত্রের দেওয়ালে ধাক্কা দিচ্ছি। তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে, কিছুটা প্রেশারকে বাদ দিতে হবে, এবং যে প্রেশারটা আমাকে বাদ দিতে হবে ইন্টারাকশনের জন্য সেটাকে আমি বলছি ডেল পি ড্যাশ। ঠিক আছে, তাহলে আমার ইকুয়েশনটা কি এসে দাঁড়ালো, পি প্লাস ডেল পি ড্যাশ into V minus NB equals to nRT. P plus del P dash equals to V minus NB equals to nRT. এখন দেখো গ্যাস মলিকুলসের মধ্যে যত নাম্বার অফ গ্যাস মলিকুলস বাড়বে তত কি হবে না, তারা একে অপরকে তত বেশি আকর্ষণ করবে। যখন একটা গ্যাস মলিকুল ধাক্কা দিতে যাবে তাকে টানার জন্য কি হবে, উল্টো দিকে যদি কনসেন্ট্রেশন অনেক থাকে তাহলে অনেক গ্যাস মলিকুল টানার জন্য পিছন দিকে থাকবে, আর যদি কনসেন্ট্রেশন অনেক কম থাকে তাহলে টানার লোক অনেক কম থাকবে। তার মানে এই কতটা প্রেশার বাদ দিতে হবে এটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। এবং এই ডেল পিটাকে দেখা যায় এক্সপেরিমেন্টালি, ডেল পি ড্যাশ ইজ প্রপোর্শনাল টু del P dash is proportional to molar concentration n by, this is number of moles of gas, if I divided this by volume V, so this will be molar concentration, moles by volume, this is molar concentration square, so del P is proportional to n by V তার square, মানে molar n by V is equals to molar concentration, so del P proportional to molar concentration. এখন আমি যদি proportionality কনস্ট্যান্টটাকে তুলে ইকুয়াল সাইন দিতে চাই তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, আমি এই কনস্ট্যান্টটাকে বলছি a. ওকে, সো নাও মাই ইকুয়েশন ইকুয়ালস টু p প্লাস a n স্কোয়ার বাই v স্কোয়ার ইন্টু v মাইনাস এন বি equals to nRT, and this is a very much famous equation and known as van der Waals equation. This is called van der Waals equation, and this equation actually this equation can successfully explain the basic properties of the experiment, Amaga's experiments. Okay, আচ্ছা দেখা যাক এই সমীকরণটা অ্যামাগার এক্সপেরিমেন্টের ফলাফলকে ব্যাখ্যা করতে পারে কিনা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে p plus a into n square upon v square plus v minus nb equals to nRT. এখন আমি ইকুয়েশনটাকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখি তাহলে nRT by v minus nb minus a into n square by v square. এখন এটাকে যদি আমি 1 মোল গ্যাসের জন্য লিখি, ফর
এই ইকুয়েশনটাকে যদি আমি 1 মোল গ্যাসের জন্য লিখি, ফর 1 মোল গ্যাস, for 1 mole gas, for n equals to 1, so P equals to RT by V minus B minus A by V square. Okay, A by V square. Okay, এখন আমাদের অ্যামাগার এক্সপেরিমেন্টের সঙ্গে এই ইকুয়েশনটা প্রযোজ্য, অ্যামাগার এক্সপেরিমেন্টটাকে ব্যাখ্যা করতে এটা সক্ষম কিনা এটা দেখতে হলে আমাকে কি করতে হবে, আমাকে জেড এর ভ্যালুটা বার করতে হবে। সো জেড ইকুয়ালস টু পিভি বাই এনআরটি। আমরা এখানে যদি 1 মোল গ্যাস নিয়ে কথা বলি, এন ইকুয়ালস টু 1, তাহলে যেটা পেলাম আমি এখান থেকে প্রেশারের ভ্যালুটা পাই ভি বাই আরটি ইন্টু আরটি বাই ভি মাইনাস বি মাইনাস এ বাই ভি স্কোয়ার। ওকে, আচ্ছা, আমি যদি এখান থেকে গুণ করি, এটা প্রথম টার্মটা গুণ করলে আমার আরটি কেটে যাবে, আমি পাবো ভি বাই ভি মাইনাস বি মাইনাস এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এ বাই আর টি ভি স্কোয়ার। আমরা দ্বিতীয় টার্ম থেকে যেটা পাবো সেটা হচ্ছে এ বাই আর টি ভি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার আমি যদি এটাকে একটু ঘুরিয়ে লিখি, 1 মাইনাস বি বাই ভি মাইনাস এ বাই আর টি ভি স্কোয়ার। আমি এই উপরটাকেও ভি দিয়ে ভাগ করলাম, নিচেটাকেও ভি দিয়ে ভাগ করলাম, তাহলে ভি বাই ভি উপরটা 1 হয়ে গেল, উপরটাকে ভি দিয়ে ভাগ করলে এটা হয়ে গেল ভি হয়ে গেল, আর নিচেটাকে ভি দিয়ে ভাগ করলে আমি পেলাম ভি বাই ভি মাইনাস ভি, সো 1 মাইনাস বি বাই ভি। তাহলে আমি এটাকে লিখতে পারি 1 মাইনাস বি বাই ভি টু দ্য পাওয়ার মাইনাস 1 মাইনাস এ বাই আর টি ভি স্কোয়ার। ওকে, এখন এখান থেকে আমরা বাইনোমিয়াল করলে লিখতে পারি 1 প্লাস বি বাই ভি মাইনাস এ বাই আর টি ভি স্কোয়ার। ওকে, sorry, this should not be v square, this should be v, because there is a v in the upper side, so this should be v in my calculation, sorry, so this should be v. Okay, so my equation should be 1 plus 1 upon v b minus a by rt. Okay, a by rt. So this is the expression for z, and if I just rearrange this equation here, so we know pv equals to nrt, so p by, for 1 mole gas, this is equals to rt, p by rt equals to 1 upon v, so 1 plus, if I put the values of 1 by v here from here, so p by rt into b minus a by rt. Okay, so now if you look at the equation, 1 upon RT B minus A by RT upon P. So now this equation contains a pressure term which is subtracted from this 1. Okay, so that means initially this term should be, as I will increase the value from this expression. Okay, so look at this expression. From this expression it's clear that due to this minus sign, if I increase the pressure, what happens? If I increase the pressure due to this minus sign, if I increase the pressure, the Z should be decreases. So that means this also
can this can explain the this can explain the Amaga's experimental facts. Okay. Now, what is the importance of this? That from here we can also calculate the Boyle's temperature. Okay. Okay, I should rewrite this expression actually. So, what is my expression that I am getting? Z equals to 1 plus P by RT into B minus A by RT. Now, if I just look at the experimental result, what we will find that in case of Boyle's temperature, so this is, let's say this is Z versus P. So in case of Boyle's temperature, initially at the low pressure, this curve will match with the line Z equals to 1. Then at the higher pressure it will increases. So that means in the lower pressure region, this curve is parallel to the P axis. So that means at the lower pressure, the derivative of Z with respect to P should be 0. Okay. So that means del Z upon del P equals 2. So this is a constant, so derivative of 1, del upon del P of 1 plus, so R and T at constant temperature, this T is fixed. So B is a constant, A is a constant, R is a constant, and T is also a constant at constant temperature. So B minus A by RT into del P upon del P. So this will cancel out and the derivative of a constant equals to 0. So what I will get, B by A by RT, and this is the Boyle's temperature. So at the Boyle's temperature, del Z del P should be 0 because at that point the curve is parallel to the P axis. Okay, so this is 0 equals to B minus A by R TB. So TB equals to TB, from this equation we can write TB equals to A by RB. So this is the expression for Boyle's temperature TB. We can use, okay, we can write this with the help of so from here 0 equals to B minus A by R TB. So TB equals to, so the TB equals to A by RB. So this is the expression of A and B. So that means our Boyle's temperature depends on A and B, these two constants, which is introduced by van der Waals. Okay. Now এখন এই A আর B যে দুটো কনস্ট্যান্ট আছে, এই দুটো কনস্ট্যান্টের গুরুত্ব কি? আচ্ছা, আমি যদি আরেকবার ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা লিখি, P প্লাস A n স্কোয়ার V স্কোয়ার প্লাস V মাইনাস NB ইকুয়ালস টু nRT। এখানে এই যে A আর B এই দুটো কনস্ট্যান্টকে বলা হয় ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্টস। Van der Waals constant, okay, this is called Van der Waals constant. এখন এই A টার্মটা কি সিগনিফাই করে? A index of intermolecular attraction force. And what is the significance of B? Index of the volume of the gas molecules. So index of the volume of the gas molecules. Okay,
তার মানে এটা কি বোঝায়? এটা হচ্ছে কোনো গ্যাসের মলিকিউলসদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের মান কতটা বেশি সেটা বোঝায় এ, আর বি বোঝায় গ্যাস মলিকিউলসগুলোর আয়তন কতটা বেশি, মলিকিউলসগুলোর টোটাল রিলেটিভ আয়তনটা কতটা বেশি সেটা বোঝায় এই বি কনস্ট্যান্ট দ্বারা। তার মানে এ এর মান যত বেশি তার মানে বুঝতে হবে তাদের ক্ষেত্রে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের মান তত বেশি, আর বি এর মান যত বেশি তার মানে বুঝতে হবে তাদের ক্ষেত্রে ভলিউমের মানটা তত বেশি। একটা প্রশ্ন দিয়ে আজকের সেশনটা আমরা শেষ করব, সেটা হচ্ছে যে correct order of A for the following gases is option A, ammonia, CO2, CH4, option B, CO2, NH3, CH4, option C, CH4, NH3, CO2, option D, none of this। তার মানে এর অর্ডার মানে কি যে বের করতে হবে আমাদেরকে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কাদের জন্য বেশি হবে। এই প্রশ্নের উত্তর হলো দ্য কারেক্ট আনসারটা কিভাবে বার করা যাবে না, এখানে মিথেন গ্যাস মলিকুলার ওয়েট কত না, এর মলিকুলার ওয়েট হচ্ছে 16। কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট কত না 44, আর NH3 মলিকুলার ওয়েট কত 17। তাহলে আমরা জানি যে ভ্যান্ডারওয়ালস ফোর্স প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট। তার মানে যার যত বেশি মলিকুলার ওয়েট হবে তার তত বেশি ভ্যান্ডারওয়ালস ফোর্স হবে, আর যত বেশি ইন্টারমলিকুলার ফোর্স তত বেশি এ এর মান। তার মানে আমার এখানে অর্ডারটা হওয়া উচিত CO2 গ্রেটার দ্যান NH3 গ্রেটার দ্যান CH4, কিন্তু তার মানে আমার কোন অপশনটা হওয়া উচিত CO2 NH3 CH4, অপশন বি। কিন্তু এটা আসল আনসার নয়। আসল আনসার হচ্ছে, যেখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে ভ্যান্ডারওয়ালসের ফোর্সের থেকেও একটা বড় ফোর্স আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়ার জন্য ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। যেহেতু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের মানটা ভ্যান্ডারওয়ালস ফোর্সের থেকেও বেশি, তাহলে প্রথমে আনসার হবে NH3, তারপরে যেহেতু এর মলিকুলার ওয়েটটা বেশি তাহলে CO2, দেন আমার আনসার হবে CH4। তাহলে আমার রাইট আনসার কি হলো, অর্ডারটা রাইট আনসার হলো আমার অপশন এ। ওকে, সো আমরা আজকে শিখলাম যে রিয়েল গ্যাসের বিহেভিয়ার সম্পর্কে এবং এদের কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশন বাই অ্যামাগাস প্লট। ওকে।